আমার এর পরবর্তী আজকে সঞ্চালনা করবেন আমার শ্রদ্ধেয় বিশ্বজিৎ বেড়া দাদা। দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয়গুরু। চরণে প্রণাম। নামদান স্বস্তি যজ্ঞের পক্ষ থেকে সবাইকে জানাই আনন্দিত জয়গুরু প্রণাম। আজকে যিনি ইষ্ট প্রসঙ্গ করবেন, সদ্য মাকে আমি আহ্বান করব। সদ্য শ্রীমতী পিতা ভট্টাচার্য মা দেওঘর থেকে আছেন। মা উপস্থিত আছেন? জয়গুরু। জয়গুরু। পিতা জয়গুরু মা। 8:35 বাজে, আপনি 40 মিনিট করবেন মাগো। জয়গুরু। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে আমার শত কোটি প্রণাম। আচার্যদেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ কমলে আমার প্রণাম। বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার আনন্দিত জয়গুরু। জয়গুরু সবাই। কবে আমি এমন হব, আমায় দেখে বলবে লোকে, তুমি আছো জীবন বল্লভ। দয়াল ঠাকুরের শ্রীচরণে সমর্পিত প্রাণ হেমকবির কণ্ঠের এই আকুল প্রার্থনা প্রত্যেকের জীবনের কামনা হয়ে উঠুক। কবে আমি এমন হব, আমায় দেখে বলবে লোকে, তুমি আছো জীবন বল্লভ। ঠাকুর চাইতেন তার ভিতরে যেগুলো হচ্ছে, যেটা তিনি করছেন, সেটা যেন আমরা করতে পারি। আমরা যেন তার আলোকে আলোকিত হয়ে উঠি। তাই জন্য তার প্রার্থনার ভাষা অন্যরকম। পরমপিতা নর কলেবর ধারণ করে পুরুষোত্তম ইষ্ট সদ্গুরু রূপে যখন এই ধরাধামে আসলেন, তখন ওই তাঁতেই প্রাণের চরম প্রকাশ আমরা দেখতে পেলাম, জীবনের চরম সৌন্দর্য দেখতে পেলাম। আবার প্রেমের ঘনীভূত রূপ সেই তিনি তার নিজের স্বরূপই সকলকে দিতে চান, নিজের স্বরূপেই কিন্তু সকলকে পেতে চান। তাই কবি বলছেন, কবে আমি এমন হব, আমায় দেখে বলবে লোকে, তুমি আছো জীবন বল্লভ। তার অমীয় সংস্পর্শ প্রতিটি জীবনকে তাই আপন রঙে রাঙিয়ে তুলতে চায়। এমনই জীবন বল্লভ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ঐশী আলোক ছটায় তার কাছে নানা ঘটনা প্রতিদিনই একের পর এক সংঘটিত হতো। এই ঘটনাগুলোর আলোকে আমাদের আমরা অনেক জিনিস বুঝতে পারি। আমাদের জীবনের অনেক প্রশ্নেরই সেখানে সমাধান হয়ে যায়। ঠাকুর কি জানতে পারি। ঠাকুরের কাছে মাইকেল বলে এক আমেরিকান সাহেব এসছে। সে নানা ভারতবর্ষ, নানা তীর্থ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সে সাংবাদিক এবং পর্যটকও। তো ঘুরতে ঘুরতে বৈদ্যনাথ ধামে এসে শুনেছে যে ঠাকুর আছেন এখানে। তা সে আশ্রম পরিদর্শনের জন্য এসছে। প্রথমে ঠাকুর বাড়িতে ঢুকতেই আমাদের হরিনন্দন দার একটা যাজন চৌকি ছিল। সেই যাজন চৌকিতে আমরাও ছোটবেলায় খেলাধুলা করতাম। বড় বড় চৌকি, দুখানা জোড়া দেওয়া, সেখানে বসে যাজন করতেন হরিনন্দন দা। ঠাকুরের ইচ্ছায় এই যাজন চৌকি তৈরি হয়েছিল। তো হরিনন্দন দা ওখানে বসে হরিনন্দন দা যাজন করছেন। এই সময় মাইকেল এসে
সেখানে আসতে এবং কথা বলতে বললেন, চলুন ঠাকুরের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। বলে হরিনন্দন দা মাইকেলকে নিয়ে ঠাকুরের কাছে নিয়ে গেলেন। হরিনন্দন দা যেমন করে প্রণাম করলেন, মাইকেলও সেইভাবে প্রণাম করলেন। এই হরিনন্দন দা হলেন বর্তমানে যে রাজুদাকে দেখি ঠাকুর বাড়িতে, উনার দাদু। ঠাকুরের সঙ্গে তখন ঠাকুর বাড়িতে মানুষজন খুবই কম, গিনাচুনা মানুষজন। ঠাকুরের কাছে প্রণাম করার পরেই মাইকেল কিছুক্ষণের মধ্যেই বলল, একটা প্রশ্ন রাখলো ঠাকুরের কাছে, যে আমি এমন একটা দেশে বাস করি যেখানে মানুষের কাছে সব জিনিস আছে, পয়সা কড়ি টাকা, কোনো কিছুর অভাব নেই। ডলারের ভাষা তারা বোঝে। আপনার সঙ্গে যে আমি 5 মিনিট কথা বলছি, তাতে চিন্তা করছে কত ডলার পাবো। ধ্যান পূজা বা আধ্যাত্মিক চিন্তা করবার তাদের কাছে সময় নেই, অথচ শান্তি পেতে চাচ্ছে। সামনে অনেক সমস্যা, এই যে অন্তর্জালায় ভুগছে যে মানুষগুলো, তাদের শান্তি পেতে গেলে আমাদের কি কর্তব্য যদি 2-1 কথায় বলেন, তাহলে খুব কৃপা হয়। সকল মর্যাদার মানদণ্ড স্বরূপ পুরুষোত্তম ঠাকুর মাইকেলের এই যে বলল 1-2 কথায় শুনি বুঝিয়ে দেন, ঠাকুরও 1-2 কথায় বললেন, বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হও। এইটুকু বলে ঠাকুর চুপ করলেন। মাইকেল জিজ্ঞাসা করলেন, আমি ঠিক বুঝতে পারলাম না। ভেবেছিলেন 1-2 কথায় বুঝতে পারবেন। তখন ঠাকুর বললেন, ক্যান ইউ বি কনসেন্ট্রিক উইদাউট এ সেন্টার? তুমি কি কেন্দ্র ছাড়া সুকেন্দ্রিক হতে পারো? মাইকেল বলল, না। ঠাকুর তখন বললেন যে, টু বি কনসেন্ট্রিক ইউ মাস্ট হ্যাভ এ সেন্টার, অ্যান্ড দ্যাট সেন্টার আই মিন বি এ লিভিং সেন্টার। সুকেন্দ্রিক হতে গেলে তোমার একটা কেন্দ্রের দরকার, আর আমি মনে করি সেই কেন্দ্র অবশ্যই একটা জীবন্ত কেন্দ্র হওয়া উচিত। ঠাকুরের কথা শুনে মাইকেল বললেন, ঠিক আছে, তাহলে আমি আমার কেন্দ্রে, জীবনের কেন্দ্রে হেনরি ফোর্ডকেই বসাচ্ছি। কারণ হেনরি ফোর্ড তখন ফোর্ড গাড়ি বিক্রি করে প্রচুর পয়সার মালিক, আর মাইকেলও সেই ডলারের পাকে নিমজ্জিত সেই পশ্চিমের দেশের মানুষ। হেনরি ফোর্ডকেই তাহলে আমি জীবনের কেন্দ্র মানি। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, you will be Henry Ford then, because a man is shaped and fashioned by what he loves. You cannot be Jesus, the emblem of peace and progress. তাহলে তুমি হেনরি ফোর্ডই হবে, কারণ যে যাকে ভালোবাসে তার মতনই আকার পায়, রূপ পায়। তুমি শান্তি এবং সমৃদ্ধির মূর্ত প্রতীক, যে যীশু খ্রিস্ট, যে শান্তি তুমি পেতে চাচ্ছ তার মতন হতে পারবে না। ঠাকুরের এই কথা শুনে মাইকেল চুপ করে বসে থাকলো। ঠাকুর কথা বলতে বলতে একজনকে বললেন, বাণী লিখবি, বাণী লিখতো। ঠাকুর ইংরেজিতে বাণী দিলেন ডেমোক্রেসির উপরে। তার শ্রীমুখ থেকে তখন ডেমোক্রেসির উপর বাণী বেরোচ্ছে। বাণীটা শোনার পরে মাইকেল বলল যে, ডেমোক্রেসির সমস্ত বিশেষত্বের সঙ্গে সঙ্গে এই বাণীর মধ্যে, এত অপূর্ব বাণীটার মধ্যে এমন কিছু তথ্য আছে, বর্তমান ডেমোক্রেসির মধ্যে এর যথেষ্ট, ডেমোক্রেসি বলতে যা বোঝায় তার যথেষ্ট অভাব আছে। আর আমার মনে হয় দেশ সমাজে সমস্ত বিকৃতির কারণ এটাই। তার এই বাণীটা খুব ভালো লাগলো, ঠাকুর যে ডেমোক্রেসির উপর যে বাণী দিলেন। তারপরে প্রণাম করে হরিনন্দন দার সঙ্গে সঙ্গে চলে গেলেন। এখানেই শেষ নয়, এরপরে পরের দিন মাইকেল আবার এসেছে। ঠাকুরের কাছে যে একবার আসতো না, তাকে বারবার আসতে হতো। ঠাকুরের প্রতি ভালোবাসা, টান মানুষকে টেনে টেনে নিয়ে আসতো। সে কি আকর্ষণ, যে জানে সে জানে। হরিনন্দন তার ঘরে পরের দিন এসেছে মাইকেল। মাইকেল
কে দেখেই হরিনন্দন দা বললেন, মাইকেল, তোমাকে এত উদাস কেন দেখাচ্ছে? ইউ লুক সো স্যাড। তোমাকে এত উদাস কেন দেখাচ্ছে? মাইকেল কোনো উত্তর না দিয়ে বলল, চলুন না ঠাকুরের কাছে যাই। ঠাকুরের কাছে যাওয়ার পথে মাইকেল হরিনন্দনদার ওই যাজন চৌকি থেকে পার্লার ঘর পর্যন্ত যেতে যেতে মাইকেল বললেন, না, কাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা মনে নেই আমার, কিন্তু স্বপ্নের শেষে একটা লাল আলো এবং বোল্ড লেটারে বড় বড় অক্ষরে লেখা লাভ। পুরো স্বপ্নটা যে কি দেখলাম তার জন্যই আমি অস্থির হয়ে উঠেছি। শুধু লাভ শব্দে আমি কি বুঝবো? আমি সেজন্যই ঠাকুরের কাছে এসেছি। বলতে বলতেই ঘরে ঢুকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছে। কোনো কথা ঠাকুর না বলেই তাদেরকে দেখেই ঠাকুরের শ্রীমুখ থেকে বেরিয়ে এলো। হরিনন্দন তার দিকে মুখ করে বলছেন, লিখবে নাকি? হরিনন্দন দার সঙ্গে সঙ্গে নোট বই বের করে লিখতে লাগলেন। ঠাকুর এক নাগাড়ে বলে চলেছেন, বি কনসেন্ট্রিক with every urge for love. Love is life, love is faith, love is lore, love is lead to active progress, love is God and his incarnation. সুকেন্দ্রিক হও প্রেমের সক্রিয় আবেগে। প্রেমই জীবন, প্রেমই বিশ্বাস, প্রেমই জ্ঞান, প্রেমই পথ সক্রিয় উন্নতির। প্রেমই ঈশ্বর এবং তাঁর মূর্ত স্বরূপ। ঠাকুর আপন দিব্যভাবে বাণীর এক একটা শব্দ বলে চলেছেন, আর মাইকেল অপলক দৃষ্টিতে প্রভুর দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে যে আমি যে স্বপ্নটা দেখেছিলাম রাত্রে, যেটা অসম্পূর্ণ, আমার মনে নেই, আমার সামনে প্রভু কেমন ভাবে সম্পূর্ণটা বলে দিচ্ছেন। ভক্তির এই চরম অবস্থায় মাইকেল হাত জোর করে ঠাকুরের কাছে দীক্ষা নিতে চাইলেন। ঠাকুর তাকে ননীদার কাছ থেকে, ননীগোপাল চক্রবর্তীদার কাছ থেকে দীক্ষা নিতে বললেন। দীক্ষা নিলেন মাইকেল। নিয়ে ননীদার সঙ্গে ঠাকুরের কাছে আসলেন। এসে ঠাকুরের কে প্রণাম করে তার নিজের হাতের সোনার ঘড়িটা অর্ঘ্য হিসাবে ঠাকুরকে দিলেন। দীক্ষা প্রণামী স্বরূপ তার দেওয়াই সোনার ঘড়িটা মাইকেলের কাছ থেকে ঠাকুর নিজের হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, এই ঘড়িটা কার? মাইকেল উত্তরে বলল, আপনার। ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, এটা আমি যাকে ইচ্ছা দিতে পারি কি? মাইকেল সঙ্গে সঙ্গে বললেন, নিশ্চয়ই। ঠাকুর তখন মাইকেলের বাঁ হাতটা নিজের হাতে নিয়ে স্বয়ং আপন শ্রীহস্তে তাকে ঘড়িটা পরায় দিলেন। পড়াতে পড়াতে বলছেন, ডু নট লুজ ইট, ডু নট গিভ ইট টু এনিওয়ান, দিস উইল ক্যারি মাই মেমোরি ইন ইউ। এটা হারিও না, কাউকে দিও না, এটা সব সময় তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। সে সময় ঠাকুরের সম্মুখে ননীদা, মাইকেল, ঘরে উপস্থিত সকলের চোখে পবিত্র প্রেমের অশ্রু। সবাই মনে মনে ভাবছে মাইকেলের পরম সৌভাগ্যের কথা, যে পরম পিতা পুরুষোত্তম তাকে হাতে ঘড়ি পরিয়ে দিয়ে বলছেন, এটা সব সময় তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। ঠাকুরের বলা বাণী, ঈশ্বরকে স্বীকার করো, তাতে তার আপত্তি নাই, অস্বীকারেও তাই। কিন্তু তাকে তপানুচর্যার ভিতর দিয়ে যতখানি আপন করে তুলতে পারবে সুকেন্দ্রিক তৎপরতায়, তিনি তেমনি তোমার বোধি দৃষ্টিতে উদ্ঘাটিত হয়ে উঠবেন। তার মানে সুকেন্দ্রিক না হলে জীবনে তাকে গ্রহণ করা, তিনি যদি আমার জীবনের কেন্দ্রবিন্দু না হন, তাহলে আমার জীবন বৃত্ত
অসম্পূর্ণ থেকে যাবে। কোনো মানুষকে একটা বৃত্ত যদি আঁকতে দিই, বৃত্ত আঁকতে পারবে না যতক্ষণ না সে একটা কেন্দ্রবিন্দু মধ্যেখানে তৈরি করে। তাহলে আমাদের জীবন বৃত্ত কি করে কমপ্লিট হবে যদি কেন্দ্রবিন্দু তৈরি না হয়? আর সেই কেন্দ্রবিন্দু ঠাকুর যদি বসে থাকেন, তাহলে জীবন কত সুন্দর হবে। জীবনের প্রত্যেকটি ঘটনা, ঠাকুরের কাছে যে যে ঘটনাগুলো ঘটতো, প্রত্যেকটি তিনি যেন একটা চলন্ত ভরন্ত একটা ইউনিভার্সিটি। তার কাছে বসে থাকলেই জীবনের সব কিছু পাওয়া হতো। আমার বাবাকে ঠাকুর বলেছিলেন কলকাতায় গিয়ে পড়াশোনা করতে। বাবার ভাল লাগতো না কলকাতা, বাবা দৌড়ে দৌড়ে ফিরে আসতেন। পণ্ডিতের ভাল লাগে না, বাইরে কোথাও ভাল লাগে না এই জায়গা ছাড়া। ঠাকুর চাইতেন আমরা পড়াশোনা করি, আমরা জীবনে দাঁড়াই, যোগ্য হয়ে উঠি। কিন্তু ঠাকুর ছেড়ে আমার বাবার ওই যোগ্য হয়ে ওঠার ইচ্ছাটা খালি ঠাকুরের জন্যই হতো, যে ঠাকুর চান বলে পড়াশোনা করব। কিন্তু নিজের থেকে ঠাকুরের সংসর্গ ছেড়ে ওই ওই ঠাকুরের যে গণ্ডি, ওই ছেড়ে কোথাও বাইরে যেতে ইচ্ছা করতো না। কারণ সেখানে বহু ঘটনা ঘটতো যেটা জীবনের কাছে বিরাট বড় পাওয়া। ঠাকুরের সামনে রে আর্চার হাউজার ম্যান তার মাকে নিয়ে এসছেন, তার নাম মিসেস রোজেলি হাউজার ম্যান। ঠাকুরের কাছে দর্শন করতে মা এসছেন পুত্রের সঙ্গে। ওই মা একদিন একটা কথা বলেছিলেন যে, কেষ্টদা, আপনার ছেলেরা কেমন হলে আপনার ভালো লাগবে? তখন কেষ্টদা বলেছিলেন, আমার ভালো লাগবে আমার ছেলেরা যদি সবাই ঠাকুরমুখী হয় আর যেন জনগণের সেবা করতে পারে, তাহলে ভালো লাগবে। উডান রোজেলি হাউজারম্যান বলল, আমারও তাই ইচ্ছে। আমার হাউজারম্যান যেন সবসময় ঠাকুরের কে নিয়েই চলে, ঠাকুরমুখী হয়, ঠাকুরকে মাথায় নিয়ে তার জীবন যেন সর্বদা ব্যস্ত থাকে। তাই ছিল, তাই ছিল হাউজারম্যানদার জীবন। যাই হোক, মা আর ছেলে ঠাকুরের সামনে বসে আছে। ঠাকুর মাঝে মাঝেই দেওঘরে আসার পর, ঠাকুর দেওঘরে যখন এসেছিলেন তার 58 বছর বয়স, এই সময় বাণী অনেক দিছিলেন ঠাকুর, প্রচুর, যেরকম ইংরেজি সেরকম হিন্দি সেরকম বাংলা। ঠাকুরের একটি ইংরেজি বাণী দিলেন। বাণীটা দেওয়ার পরে ঠাকুর এত গলিত অহং ছিলেন যে ইংরেজি বাণীতে দিয়ে বললেন শ্রীমতী হাউজারম্যানকে যে, আমার তো অডিওটা অডিওটা বন্ধ করে দাও বাবা, তাহলে শোনা যাবে না। না না, এই টিভি টিভি যেগুলা কিছু ক্ষতি হয় না তো? না। ঠাকুরের ঠাকুর বলছেন শ্রীমতী হাউজারম্যানকে, আমার তো গ্রামার বা ভাষা জ্ঞান ঠিক নেই, আপনি একটু ঠিক করে দেন। ঠাকুরের কওয়া বাণীটা হচ্ছে, ন্যারো মাইন্ডেড সেলফিশ আর জেনারেলি ফুলস, সংকীর্ণ মনা স্বার্থপর প্রায় মূর্খ হয়। ঠাকুরের শ্রীমুখ থেকে নিঃসৃত বাণীটি ঠিক করে দেওয়ার কথা তাঁরই মুখে শুনে মিসেস হাউজারম্যান একটু চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করে বললেন, ঠাকুর, সেলফিশ আর জেনারেলি ফুলস ইজ এনাফ, there is no need of ornamentation in the verses of great men like you. ঠাকুর, স্বার্থপর প্রায় মূর্খ হয় এটাই যথেষ্ট। আপনার মতন মহামানবগণের বাণীতে অলংকার করবার কোনো দরকার নেই। ঠাকুর বলেছিলেন, ন্যারো মাইন্ডেড সেলফিশ আর জেনারেলি ফুলস। আর রোজেলি হাউজারম্যান কি বলল? সেলফিশ আর জেনারেলি ফুলস।
ঠাকুর বলেছিলেন সংকীর্ণ মনা স্বার্থপর প্রায় মূর্খ হয়। রোজেলি হাউজারম্যান বলল স্বার্থপর প্রায় মূর্খ হয়। এটাই যথেষ্ট। আপনার মতন মানুষের এর মধ্যে কোনো অলংকার দেওয়ার দরকার নেই। এই কথা শুনে ঠাকুর হাউজারম্যানদার মাকে বললেন, আমি তো মূর্খ মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, যেমন ভালো বোঝেন ঠিক করে দেন, যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। ঠাকুরের একজন অন্তরঙ্গ অনুগত ভক্ত শিষ্য শরৎ হালদার দা, তিনি সৎসঙ্গের পরবর্তীকালে প্রেসিডেন্ট হয়েছিলেন, ঠাকুরের সামনে বসে আছেন। তিনি ঠাকুরের বাংলা কথার ইংরেজিতে তর্জমা করে মিসেস হাউজারম্যানকে বুঝিয়ে বুঝিয়ে বলছেন। ঠাকুরের কথা শুনে মিসেস হাউজারম্যানের ওই বাণীটার সংশোধনের কথা শুনে তিনি আর চুপ করে থাকতে পারলেন না। তিনি টক করে ঠাকুরকে সঙ্গে সঙ্গে বললেন, আপনি কি ভেবে সেলফিশ শব্দের আগে ন্যারো মাইন্ডেড কথাটা যোগ করলেন? শরৎদার এরকম জিজ্ঞাসা করাটা সত্যি দরকার ছিল, যে সত্যি তো কেন জিজ্ঞাসা, ন্যারো মাইন্ডেড কেন ব্যবহার করেছেন? মাতৃভাষা বাংলা এবং ইংরেজি সাহিত্যে সমান জ্ঞান সম্পন্ন শরৎদা ঠাকুরের শ্রীচরণে সবসময় থেকে নিজের জীবনে কখনোই এমন ঘটনা দেখেননি বা শোনেননি যে তার শ্রীমুখ নিঃসৃত অসংখ্য অমীয় বাণীর একটা অংশেরও এদিক ওদিক করা যায় বা পরিবর্তন করা যায়। শরৎদা যখন বললেন যে আপনি কি ভেবে সেলফিশ শব্দের আগে ন্যারো মাইন্ডেড কথাটা যোগ করলেন, শরৎদার এই কথা শুনে ঠাকুর বললেন, যারাই রিয়েলি গ্রেট মেন হয় তাদের সেলফ এত বড় হয় যে অন্য সেলফকে আপন সেলফ থেকে পৃথক তারা ভাবতেই পারে না। যারা যথার্থ মহান ব্যক্তি হয় হয় তাদের স্বার্থ এত বিশাল হয় যে অন্য স্বার্থকে নিজের স্বার্থ থেকে পৃথক ভাবতে পারে না। তারা অন্যের সেবা সম্বর্ধনা সাধন করে, তারা ভাবে তারা নিজেরাই সেবা সম্বর্ধনা সাধন করছেন, এটা বাদ দিয়ে তারা বাঁচতে পারে না, শান্তি স্বস্তি পায় না। এই অর্থে যারা প্রকৃত মহান সকলেই সেলফিশ, সকলেই স্বার্থপর, কারণ তাদের সেলফ সম্পূর্ণ জীব জগৎ। এই জন্যই আমি, ঠাকুর বললেন, এই জন্যই আমি সেলফিশ শব্দের আগে ন্যারো মাইন্ডেড কথাটা বলেছি। এই কথা শেষ করে ঠাকুর আবার বললেন, লিখবেন নাকি? তার শ্রীমুখ থেকে বাণীটা সম্পূর্ণ হলো, রিয়েলাইজ, প্রথম কথাটা ছিল কি, ন্যারো মাইন্ডেড সেলফিশ আর জেনারেলি ফুলস, রিয়েলাইজ, ইনভেন্ট yourself within you and be selfish sincerely, উপলব্ধি করো, অনুসন্ধান করো আপন অন্তর্নিহিত স্বার্থের এবং প্রকৃত স্বার্থপর হও। এই কথা শোনার পরে শরৎদার কিছু বলার আগেই মিসেস হাউজারম্যান বলে উঠলেন, ঠাকুর, তাহলে তো ন্যারো মাইন্ডেড শব্দটা বাদ দেওয়া ঠিক হবে না, কারণ এই শব্দটা ছাড়া বাণীটার মহত্বই আসছে না। আপনার কথা এখন আমি বুঝতে পেরেছি ঠাকুর, সেলফকে না জানা ব্যক্তি সেলফিশ হতে পারে না। এই সম্বন্ধে প্রকৃত জ্ঞান না থাকবার জন্যই আমার ভুল হয়েছিল এবং আমি ন্যারো মাইন্ডেড শব্দটা বাদ দিতে চেয়েছিলাম। আমার ভুল হয়েছিল ঠাকুর। যারা মহান হন তাদের সেলফ এত বড় হয়, তাদের স্বার্থ এত বড় হয়, সম্পূর্ণ জীব জগৎ তার স্বার্থ। এই জন্য সেলফিশের আগে ন্যারো মাইন্ডেড কথাটা ঠাকুর লিখেছেন।
কত ভেবে কত চিনতে ঠাকুর তার শব্দ সংযোজনা করেন। তার লেখা শব্দের একটু এদিক ওদিক করা যায় না, এমনকি পাংচুয়েশন পর্যন্ত ঠাকুর দেখে দিতেন যখন বাণীগুলো লেখা হয়ে যেত। তারপরে শ্রদ্ধেয় ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় ঠাকুরের বাণীগুলো যখন নিতেন, তখন তিনি এত স্থির সিদ্ধান্ত ছিলেন যে ঠাকুরের কথা এতটুকু এদিক ওদিক করা যাবে না, কারণ ঠাকুর যেটা তার শ্রীমুখ থেকে বেরিয়ে আসছে সেটা এতই নির্ভুল, এত সত্য এবং এত সুন্দর যে তাকে এদিক ওদিক করা যায় না। ঠাকুর তাই বলেন, যিনি বর্তমান প্রেরিত পুরুষোত্তম, তিনি বেষ্টি বৈশিষ্ট্য পালি আপুরয়মান, পূর্বতন দিগের কোহিনূর স্বরূপ। আবার তিনি তার ভবিষ্যতের স্বাগতম প্রেরণা। তাহলে বোঝা গেল যে ঠাকুরের বাণীর এই জায়গাটা, যে ন্যারো মাইন্ডেড সেলফিশ আর জেনারেলি ফুলস, খালি সেলফিশ আর জেনারেলি ফুলস তো বলতে পারতেন, বাট ন্যারো মাইন্ডেড সেলফিশ কথাটা এই জন্য ইউজ করেছেন যে সেলফিশ হওয়াটা, কারণ সেলফ পুরুষোত্তমের এত বড় হয় সম্পূর্ণ জীব জগৎ। যারা প্রকৃত মহান সকলেই সেলফিশ, কারণ তাদের সেলফ সম্পূর্ণ জীব জগৎ। এই জন্যই ঠাকুর সেলফিশের আগে ন্যারো মাইন্ডেড কথাটা ইউজ করেছেন। ঠাকুরের প্রত্যেকটা বাণী এইরকম সুন্দর, আর কখনো গন্ডগোল নেই কোনো জায়গায়। এমনকি তার যখন লেখা হয়ে যেত ঠাকুর বাণীগুলো আবার দেখতেনও। ঠাকুরের জীবনকে পরিক্রমা করলে বহু জিনিস জানা যায়। তিনি একটা চলন্ত ভরন্ত ইউনিভার্সিটি, কি না জানতেন, সব জিনিস জানতেন ঠাকুর। আমার কি সময় হয়ে গেছে? না গো মা, বলেন, এখন 7-8 মিনিট বলেন। ঠাকুরের কাছে বহু মানুষ আসতো, নানা রকম আর্ত, অর্থাৎ জ্ঞানী, জিজ্ঞাসু, নানা রকম মানুষ আসতো। পাগল, মহাপণ্ডিত, অহংকারী, সব রকম মানুষ আসতো। চোর, বদমাস, সব। ঠাকুর সংস্পর্শে আসলে তারা সম্পূর্ণ পাল্টে যেত, তাদের জীবনটা একটা অন্য রূপ নিত। ঠাকুরের কাছে অনেক দুষ্ট ব্যক্তিও এসছে, যারা খালি ঠাকুরের বাণীগুলোকে নিয়ে বিকৃত করে নিজেদের বাণী বলে প্রচার করে তারা স্বয়ং ঠাকুর হতে চেয়েছেন, এমন লোকও এসেছে। কোনো লোকের অভাব নেই। ঠাকুরের কাছে এরকমই একজন ছিল, তার নাম ছিল মিন্টু বোস। তার বাবা খুব ভক্ত মানুষ ছিলেন। মিন্টু বোসের অন্যান্য ভাইরা কিন্তু খুব ভক্ত মানুষ, এও ভক্ত ছিল, কিন্তু এর একটা দুঃসাহস ছিল যে যখন তখন দেবীদা যে ঠাকুরের যে অনুলেখক ছিলেন, যে দেবীদা, দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, যখন তখন নিজের বাণী লিখতে তিনি আদেশ করছেন। দেবীদা তার এই ধরনের দুঃসাহসে এক প্রকার স্তব্ধ হয়ে যেত, যে আমি বাণী বলছি বলুন। পরম দয়ালের দিব্য বাণীগুলোকে যে এইরকম করত, তাকে ঠাকুর কোনো এক প্রসঙ্গে
কথা হচ্ছিল, বলতে বলতে হঠাৎ ঠাকুর বললেন মিন্টু বোসকে দেখে, হঠাৎ তাকে বলে উঠলেন যে একটা বাণী দেবে নাকি? তুমি তো আজকাল অনেক জায়গায় বাণী দিচ্ছ, নানা জায়গায় নিজের সাথে সাথে অন্য কেউ রসাতলে নিক্ষেপ করে চলেছে। এইভাবে একটা বাণী দেবে নাকি? ঠাকুর ডাইরেক্ট এরকম বলছেন। এই শুনে মিন্টু বোস বেশ ভয় পেয়ে গেল। ভয়ে ঘাবড়ে তার মুখ একেবারে নিচু হয়ে দাঁড়িয়ে আছে, আর খালি মাথা চুলকাচ্ছে। মিন্টু বোস স্বপ্নেও কখনো ভাবতে পারেনি যে স্বয়ং প্রভু তাকে এরকম প্রশ্ন করে, এরকম ভাবে সামনের থেকে প্রশ্ন করবেন। তাই খুব ঘাবড়ে গেছে মিন্টু বোস। ঘাবড়ে গিয়ে হাত জোর করে তিনি দয়াল ঠাকুরকে বলছেন, আজ্ঞে আপনিই দেন। ঠাকুর কিন্তু আবার সেই আগের মতন করেই মিন্টু বোসকে বলেছেন, কও না, তুমি কও না, একটু বাণী কও না, তুমি তো অনেক জায়গায় কও, একটু শুনি। মিন্টু বোস হাত জড়ো করে বলছে, আপনিই দেন না। মিন্টু বোসের অবস্থা সেই চুরি করা অপরাধী যদি বিচারকের সামনের কাঠ গড়ায় যেরকম দাঁড়ায় সেরকম। ঠাকুর বারবার তাকে বাণী দেওয়ার কথা বললেও মিন্টু বোস যখন বারবার বলছেন আপনিই দেন, তখন দয়াল ঠাকুর স্বয়ং একটা বাণীর একটা টুকরো দিলেন, এরপর তুমি বলো। মিন্টু বসুর দিকে তাকিয়ে ঠাকুর ইংরেজি বাণীর একটা অংশ দিলেন, বি নট অ্যাটেন্টিভ, মনোযোগী হয়েও না। এই কথাটা বলে ঠাকুর বলছেন, এরপর কি হবে বলো তো? মিন্টু বোস এবার আরো ঘাবড়ে গেল। আগে ঘাবড়ে ছিল, তারপরে আবার বিপত্তি হলো ইংরেজির জ্ঞান সম্বন্ধে, তার তো সেরকমই অবস্থা। আমরা শুনেছি বি অ্যাটেন্টিভ, বি নট অ্যাটেন্টিভ, ভয়ঙ্কর ব্যাপার। এরপরে কি বলবো? মিন্টু বোসের অদ্ভুত মনে হলো। তারপর কি হবে এ কথার উত্তর তার জ্ঞানের পরিধির একদমই বাইরে। মিন্টু বোস কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। খালি বারবার একটাই কথা বলছে, আপনিই বলেন না ঠাকুর, আপনিই বলেন না। ঠাকুর এবার বললেন, অন অ্যাটেনশন, এটুকু বলে তিনি মিন্টু বসুকে বললেন, এরপর কি হবে বলতো, বলো তো। মিন্টু বসু তোতা পাখির মতন সে এক কথাই বলছে, আপনিই বলেন। ঠাকুর তখন তার শ্রীমুখ থেকে আরো একটু অংশ, বাক্যাংশ যোগ করে দিলেন, অ্যাটেন্ড এভরিথিং অ্যাটেন্টিভলি, মনোযোগের সহিত সব যা কিছুতে মনোনিবেশ করো। আর ঠিক তারপরে মিন্টু বোসের দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন, এবার কি হবে বলো তো। ঠাকুরের বড় বড় চোখ, ঠাকুর দাঁড়িয়ে তাকিয়ে জিজ্ঞাসা করছেন, এবার কি হবে বলো তো। লজ্জিত স্তম্ভিত মিন্টু বোস ঘাড় চুলকাচ্ছে দাঁড়িয়ে, আপনি বলেন। পরম দয়াল তখন পুর আগের অংশটার সঙ্গে আরো একটা অংশ যোগ করে বললেন, অ্যাটেনশন উইল সার্ভ ইউ, মনোনিবেশ তোমার সেবা করবে। এতটুকু বলে মিন্টু বসুকে তিনি আর একবার তার পরবর্তী অংশ বলতে বললেন। মিন্টু বসুর অবস্থা তখন অত্যন্ত সঙ্গীন। তার ভেতরের শয়তান আর এত মানুষের সামনে নগ্ন হচ্ছে, বিধ্বস্ত হচ্ছে। তার অন্তরের সমস্ত মলিনতা আজ যেন জগতের সামনে উন্মোচন হয়ে যাচ্ছে। সে কম্পিত স্বরে আবার একই কথা বলতে লাগলো, আপনি বলেন। মিন্টু বসুর কাতর স্বরে এই কথা শুনে ঠাকুর তখন শেষ অংশটি যোগ করলেন, উইদাউট ক্রিয়েটিং এনি টেনশন। এইভাবে দয়াল ঠাকুরের অপূর্ব দিব্য বাণীটির সম্পূর্ণ রূপ দাঁড়ালো, বি নট অ্যাটেন্টিভ, অন অ্যাটেনশন, অ্যাটেন্ড এভরিথিং অ্যাটেন্টিভলি, অ্যাটেনশন উইল সার্ভ ইউ উইদাউট ক্রিয়েটিং এনি টেনশন। মনোনিবেশে মনোযোগী হয়েও না, মনোযোগের সহিত সব যা কিছুতে মনোনিবেশ করো, মনোনিবেশ তোমার সেবা করবে, কোনো উত্তেজনা সৃষ্টি না করে।
পরম দয়াল প্রভুর লীলা অপার। এই কথা যখন ঠাকুর বললেন, তখন ওই যীশু খ্রিস্টের বাইবেলের কথা, বিওয়্যার অফ ফলস প্রফিটস হু কাম টু ইউ ইন শিপস ক্লোদিং বাট ইনওয়ার্ডলি আর রেভেনাস উলভস। নকল অবতার থেকে সাবধান, যারা মেষের খোলস পরে তোমার নিকট আসবে, কিন্তু ভিতরে তারা ভয়ঙ্কর নেকড়ে। এই মিন্টু বোস পরবর্তীকালে অনেক আশ্রম করেছিল আমেরিকাতেও। সেই মিন্টু বোসের সামনে ঠাকুরের এই বাণী দেওয়া, বি নট অ্যাটেন্টিভ অন অ্যাটেনশন, অ্যাটেন্ড এভরিথিং attentively, attention will serve you without creating any tension. তাই ঠাকুরের বাণী, সাবধান থেকো নকল প্রেরিতদের থেকে। তারা তোমার কাছে নম্র মেষের বেশি আসবে হয়তো, কিন্তু অন্তরে তারা হিংস্র শার্দুলের মতো। তারা অচ্যুত, সুনিষ্ঠ, সার্থক, সঙ্গতিশীল, উন্নীত চলন হারা হবেই কি হবে। তাদের চাল চলন ও তার ফলই তোমাকে জানিয়ে দেবে তারা কি। কোনো বিষাক্ত গাছ কি কখনো পুষ্টিপদ ফল প্রসব করতে পারে? তেমনি ভালো গাছকেও খারাপ ফল প্রসব করতে কমই দেখা যায়। জয় গুরু, জয় গুরু।